শুনশান এলাকায় একটি ১৪ তলা অ্যাপার্টমেন্ট, যেখানে কয়েকটি পরিবার থাকতো। অ্যাপার্টমেন্টের আশেপাশে আর কোনো বাড়িঘর ছিল না। হঠাৎ একদিন শহরে ঝড় বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। ফলে অ্যাপার্টমেন্টের নিচতলা পুরো ডুবে যায় এবং বিদ্যুৎ চলে যায়। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে ঘুটঘুটে অন্ধকার। আর এই অন্ধকারের মাঝে কিছু মৃত লাশ নিয়ে পরের দিনের অপেক্ষা করতে থাকতে হয় পরিবারগুলোকে, এবং তাদের সাথে ঘটতে থাকে নানা ভৌতিক ঘটনা। আর এই ঘটনার রহস্য জানতে হলে দেখতে হবে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য এক্সপ্লেন করতে চলছে 2022 সালের মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর মুভি শাতান স্ল্যাভস 2। ওয়েলকাম টু সেন স্টোরি মুভি এক্সপ্লেন চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে আমরা মায়া নামে এক সাংবাদিককে বন্দি অবস্থায় নিয়ে যেতে দেখি। সাংবাদিক পুলিশ দুইজনকে জিজ্ঞেস করে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তার অপরাধ কি। তার কাছে এলাকাটা অচেনা মনে হচ্ছে। সে আরো বলে সাংবাদিককে অপহরণ করা অপরাধ, কিন্তু তারা কোনো উত্তর দেয় না। তারপর সাংবাদিক ড্রাইভারকে যখন জিজ্ঞেস করতে যাবে, তখন মায়া ড্রাইভারের চোখের দিকে তাকিয়ে বলে, আমি হয়তো তোমাকে আগে কখনো দেখেছি। তারপর আমরা গাড়িটি কিছু কবরস্থান অতিক্রম করে একটা বিল্ডিং এর সামনে যেতে দেখি, এবং এই ঘটনাটি 17 এপ্রিল 1955 সালের। সেখানে মেজর হেরো কুসুমার নামে সাথে দেখা হয় সাংবাদিকের। তখন মেজর সাংবাদিককে ভেতরে যেতে বলে এবং কিছু দেখাবে বলে। সাংবাদিক ভেতরে যেয়ে দেখে সেখানে কিছু পুরনো লাশ উপর হয়ে শুয়ে আছে। এতে সাংবাদিক খুব ভয় পেয়ে যায়। সে মেজরকে জিজ্ঞেস করে এসব কি। তখন মেজর বলে এক পরিচারক সকালে এগুলোকে দেখে চিৎকার দেয়, আর এই লাশগুলো কেউ কবর করে এখানে রেখেছে। তারপর সাংবাদিক এগুলোর কিছু ছবি তোলে এবং পচাগলিত লাশ দেখে বাইরে এসে বমি করতে থাকে। তারপর মেজর বলে এই খবরটা কোনোভাবেই লিক হওয়া যাবে না, কারণ কাল বাইরের দেশ থেকে অনেক নেতা আসবে। তারপর সাংবাদিক কিছু পায়ের ছাপ দেখতে পায় এবং বলে এটা কখনো সম্ভব না যে লাশ বাইরে থেকে হেঁটে ভেতরে যাবে। কিন্তু মেজর বলে হয়তো এটা এমন কিছু যা অশুভ এবং খুব বিপজ্জনক। আমাকে উপর মহল থেকে মুখ বন্ধ রাখতে বলেছে, কিন্তু আমি চাই তুমি জনগণকে সব বলো। তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই লাশগুলো মনে হচ্ছে রামিনম কে সেজদা দিচ্ছে এমন ভাবে আছে। পরের দৃশ্যে আমরা 15 এপ্রিল 1984 সালের ঘটনা দেখতে পাই, যেখানে রিনি নামের এক মেয়েকে একটা অফিসে দেখা যায়। রিনি ওই অফিস ছেড়ে কোথাও যেতে চায় না, কিন্তু তার বস তাকে প্রমোশন দিয়ে অন্য জায়গায় পাঠাতে চায়। বস তাকে সেই কাজের জন্য ইন্সপায়ার করে, কিন্তু রিনি তার ছোট ভাই বোনদের ছেড়ে কোথাও যেতে চায় না, কিন্তু পরিশেষে সে রাজি হয়। তারপর আমরা একটা ছোট্ট ছেলেকে পত্রিকা বিক্রি করতে দেখি, যেখানে সে বলছে আজকের তাজা খবর, রহস্যময় স্নাইপাররা মুক্ত হয়ে করছে, সবাই সাবধান, এবং জাকার্তায় বিশাল ঝড় হওয়ার সম্ভাবনা। এরপর রিনিকে বাসে চড়ে একটা শুনশান এলাকায় যেতে দেখা যায়, যেখানে একটা অ্যাপার্টমেন্ট ছিল। সেখানে সে তার পরিবার নিয়ে থাকে। রিনিরা 810 নম্বর ফ্ল্যাটে থাকতো। সে যখন তার দরজার সামনে যায়, তার সাথে উইসুনো নামের একটা ছোট্ট ছেলের দেখা হয়। রিনি তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। তখন উইসুনো বলে চাল কিনতে। উইসুনোর সাথে তার বোবা মাও ছিল। তারপর রিনি ও উইসুনোর মা হাই হ্যালো বলে চলে যায়। তারপর আমরা বন্দি কমসে কম ও আরিকে দেখতে পাই। তারা তিন বন্ধু একটি সমাধির সমাপ ঘুরে তুলছিল। ঠিক সেই সময় আরির বাবা ও তার ছোট বোন আসে এবং আরির বাবা আরিকে মেরে নিচে ফেলে দেয়। ও বলে শুধু ঘুরলে হবে, বাসায় কাজও করতে হবে, তোমার ছোট বোনটা এখনো না খেয়ে আছে। তারপর আরির বাবা চলে যায়। তখন বন্দি আরিকে টেনে তোলে এবং আরি তার ছোট বোনকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে আমরা তারি নামের একটি মেয়েকে দেখতে পাই, যেখানে অ্যাপার্টমেন্টের নিচে বসে কিছু ছেলে তাকে টিচ করছিল। এরপর উদিন নামের একটি ছেলে তারির পেছন পেছন যায় এবং তারি বুঝতে পারে তার সাথে কিছু মজা করে। তারি বলে তুমি কোথায় থাকো। তখন উদিন বলে আমরা 8 তলাতে থাকি এবং আমার বাবা, বোন আর ছোট ভাইও আমার সাথে থাকে। তারপর তারি উদিনকে দরজা খুলতে সাহায্য করতে বলে। তারপর উদিন তাকে দরজাটা খুলে দেয় এবং একটু পর একটা রেডিও ঠিক করে দিতে বলে। এতে উদিন খুশি হয়ে ঘরে ঢোকে। তারপর বন্দি তাকে বলে তোমার সাথে তাহলে 9 তলার সেই মেয়েটার কথা হয়েছে, শুনেছি সে নাকি কলগল।
তখন রিনি তাকে বাজে কথা বলতে নিষেধ করে। তাদের খোশ গল্পের মাঝে তাদের বাবা ঘরে ঢোকে। তখন রিনি তার বাবাকে খেতে ডাকে। খাবার টেবিলে তারা নানা গল্প করে। একসময় বন্দি বলে, আমাদের মা তো ভূত হয়ে গিয়েছিল, যা অন্য কোনো পরিবারের সাথে ঘটেনি। রিনি বলে, এগুলো অতীত। আমি চিন্তায় আছি, কাল যদি ঝড় আসে তাহলে না জানি এই বিল্ডিংটা ডুবে যায়, কারণ পাশেই সমুদ্র। আর এখানে ধনীরা হয়তো এ কারণেই বিল্ডিং বানায় না। তাই রিনি যখন ভালো চাকরি করবে, টাকা কামাবে, তখন সে তাদের এখান থেকে নিয়ে যাবে। আর তাই কলেজের ডিগ্রির জন্য কাল সে তাদের ছেড়ে চলে যাবে। তখন অদিন বলে, কাল ঝড়ের মধ্যে আমাদের ছেড়ে চলে যাবে? তখন রিনির বাবা বলে, আমরা এই অ্যাপার্টমেন্টে ছেড়ে কোথাও যাচ্ছি না। পরের দৃশ্যে আমরা রিনিকে ময়লা ফেলতে যেতে দেখি এবং সে অন্যান্য রুমের ভেতর কিছু অদ্ভুত ঘটনা দেখতে পায়। সে যখন ময়লা ফেলে তখন দেখে সব রুম থেকে লোক বের হয়ে তার দিকে তাকিয়ে আছে এবং আবার রুমে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই, খবরে বলছে স্নাইপাররা ট্যাটুযুক্ত লোকদের হত্যা করছে এবং এটা শুনে বন্দি বলে সে তাহলে এখন আর ট্যাটু করবে না। এদিকে ওদিন সে রেডিওটা ঠিক করতেছে, ঠিক তখনই রিনি ভয় পেয়ে ঘরে ঢোকে এবং বলে, আজকে আমি সোফায় ঘুমাবো। তাই সিদ্ধান্ত হয় বন্দি, রিনি আর ওদিন সোফায় ঘুমাবে আর তাদের বাবা রুমে। তারপর দেখা যায় ওই সুনো যখন ময়লা ফেলতে যায় সে কোনো কিছুর ডাক শুনতে পায় এবং এক পর্যায়ে সে গর্তের ভিতর পড়ে যেতে থাকে। কিন্তু অনেক চেষ্টার পর সে বের হয়ে আসে এবং দৌড়ে পালিয়ে যায়। তারপরের দৃশ্যে হঠাৎ করে টিভির পর্দায় রামিনাম এর ছবি ভেসে ওঠে। তারপর সাংবাদিক মাইকে দেখতে পাওয়া যায় যে মনে মনে চিন্তা করে, যখন মানুষের সৃষ্টি হয়েছে তখন কি শয়তানের সৃষ্টি হয়? আমরা যেমন মানব জাতিকে মেনে নিয়েছি, আমাদের কি শয়তানকেও মেনে নেওয়া উচিত? তারপর আমরা দেখি সেই অ্যাপার্টমেন্টের লিফট হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং কয়েকটি ছোট মেয়ে লিফটের দরজা খোলা দিয়ে নিচে তাকিয়ে দেখে সেখানে কিছু পয়সা পড়ে আছে। তারা সেগুলো কুড়াতে শুরু করে আর এদিকে লিফটের লোকগুলো দরজা খোলার চেষ্টা করে এবং ওই শোনো লিফট থেকে বের হতে পারে। লিফটটি আস্তে আস্তে নিচে নামতে থাকে। আমরা দেখি যে মেয়েগুলো পয়সা কুড়াচ্ছিল, তাদের মধ্যে থেকে আরির বোন বাইরে বেরিয়ে গেলেও তাদের বেরিয়ে আসতে বলে, কিন্তু তারা কেউ বের হতে পারে না। ফলে লিফটের চাপায় সেই মেয়েগুলো মারা যায়। এই ঘটনাটা বন্দি আর তার বন্ধুরা দেখতে পায়। লিফট দুর্ঘটনায় আরো অনেকেই মারা যায়। ঘটনাটি 1984 সালের 16 এপ্রিল সন্ধ্যা 6:30 আমরা দেখি মৃতদের লাশ দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে, যেখানে আরির বাবাও মারা যায়। বন্দি বলে, খুব খারাপ লাগছে, কারণ আমি আরিকে খেলার জন্য ডেকেছিলাম। এদিকে আমরা দেখি রিনির বাবাও আঘাত পায় এই দুর্ঘটনায়। তারপর রিনি বলে সে ঐসুনুর কাছে যাচ্ছে তার মার দেখাশোনার জন্য, কারণ আজকে লাশ কবর দেওয়া যাবে না আর তার কোনো আত্মীয় আসে নাই। তারপর সে চলে যায় এবং প্রতিটি রুমে ধোয়া পড়া হচ্ছে। এরপরের দৃশ্যে একটি বাস স্টপেজে মায়াকে দেখতে পায় যে মান্দার অ্যাপার্টমেন্টে যেতে যাচ্ছে, কিন্তু কোনো গাড়ি যেতে চাচ্ছে না, কারণ সেদিকে অনেক বন্যা হয়েছে। তারপর এক লোক তাকে খবর দেয় মান্দার অ্যাপার্টমেন্টে লিফটে ক্রাশ হয়ে অনেক লোক মারা গেছে। তখন মায়া বলে এর চেয়েও বাজে কিছু করতে যাচ্ছে। এদিকে আমরা দেখি ওদিন রেডিও ঠিক করে তারির কাছে নিয়ে আসে এবং সে তারিকে খবর দেয় আজ কোনো গাড়ি চলছে না, তাই তারি যেন কাজের জন্য বাইরে বের না হয়। তারি ওদিনের কাছ থেকে বিদায় নিয়ে ভেতরে এসে রেডিওতে গান শুনতে থাকে। এক সময় সে তার নিজের কণ্ঠ শুনতে পায়, যেখানে সে তার মাকে বলছে, মা, এখানে অনেক ছোট ছোট জায়গা, পোকামাকড় আমার মাংস ছিঁড়ে খাচ্ছে, আমার হাত পা বাঁধা, কবর আমি শাস্তি পাচ্ছি। সেই মুহূর্তে সে উপরে করিডোরে তার ভয়ানক প্রতিচ্ছবি দেখতে পায়। তাই সে ভয় পেয়ে চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ওদিনকে বলে রেডিওটি ফেলে দিতে। তখন ওদিন রেডিওটি ফেলে দেয়। পরের দৃশ্যে আমরা রিনি ঐসনুকে দেখতে পাই। ঐসনু তার বাবা মারা যাওয়ার ঘটনাটা রিনিকে বলছিল, যে তাদের ঘরে আগুন লাগে আর তার বাবা রুম বন্ধ থাকায় বের হতে পারে না, ফলে মারা যায়। এরপর দেখা যায় আরির বাবার লাশের পাশে বসে দোয়া পড়া হচ্ছে এবং বন্দি তাদের জন্য কিছু খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় আর একটা আওয়াজ সবাই শুনতে পায়। তখন আরি আলো জ্বেলে তার মাকে জিজ্ঞেস করে সে কি বলেছে এই কথাটা, কিন্তু তার বোন বলে এটা মা বলেনি, এটা দরজার পাশ থেকে কেউ বলেছে।
এদিকে উইসনের বাড়িতে কোনো মোমবাতি না থাকায় রিনি তাদের বাসা থেকে মোমবাতি আনতে যায় এবং তার বাবার রহস্যময় ব্রিফকেসটি খুঁজতে থাকে। কিন্তু তার বাবা চলে আসায় সে মোমবাতি নিয়ে চলে আসে। তারপর আমরা দেখতে পাই উস্তাদের সাথে উদিনের দেখা হয়। তিনি উদিনকে বলেন, চলো লাশগুলো একটু চেক করে আসি। উদিন একটু ভয় পেয়ে যায়। তারপর তারা দুইজন লাশ দেখতে যায়। তারা প্রথমে 406 নম্বর রুমে যায়, যেখানে শুধু স্বামী স্ত্রী থাকতো, যারা বাজারে কাপড় বিক্রি করত। তারপর উদিন টর্চ নিয়ে জানালা বন্ধ করতে যায়, কিন্তু সে ওস্তাদকে দেখতে না পেয়ে ভয় পেয়ে যায় এবং একটু পর ওস্তাদ বলে, চলো অন্য ইউনিটে যাই। কিছু ইউনিট দেখার পর ওস্তাদ অসুস্থ হয়ে পড়ে এবং সে উদিনকে বলে 13 তলায় যে ইউনিট 1303 রুমকে দেখে আসতে, এবং সে তাকে ম্যাচ অথবা টর্চ নিয়ে যেতে বলে। উদিন একটু ভয় পেলে বলে, তোমার শুধু আল্লাহকে ভয় করা উচিত। তারপর উদিন ম্যাচ নিয়ে 13 তলায় যায়। এদিকে সিন পরিবর্তন হয়। আমরা দেখি বন্দি আরি নিচে এসে দেখে নিচতলা পানি ভর্তি, তাই আরি বাড়ি যেতে পারবে না। তারপর তারা টর্চ নিয়ে বিভিন্ন ইউনিটে যায়, কিন্তু কোনো মানুষকেই দেখতে পায় না। তারা 207 নম্বর রুমে প্রবেশ করে, যেটা ছিল মোরলের ঘর, কিন্তু সেখানে যে কাউকে দেখতে পায় না। বন্দি অন্য একটা রুম খুলে দেখে অফিসের মতো। তখন একজন জিজ্ঞেস করে, তাহলে মোরল ঘুমায় কোথায়? তারপর তারা অফিস রুমে সব ভাড়াটিয়াদের রেজিস্ট্রেশন কার্ড দেখতে পায়। এরপর তারা তাদের অ্যাপার্টমেন্টের ছবি দেখতে পায়, যেটা দেখতে 15 তলার মনে হচ্ছে, আসলে তা 14 তলা। তাই তারা বাকি একতলার রহস্য খুঁজতে থাকে। এরপর আরেকটি ছবিতে তারা এই জায়গায় কবরস্থানের মতো ছিল তা দেখতে পায়, এবং কিছু ছবিতে 16 এপ্রিল বসানো। এটা তাদের কাছে রহস্যই মনে হয়। এবং কিছু ছবিতে 17 এপ্রিল। তখন কমসে কম বলে, আজ 16 এপ্রিল, কাল 17 এপ্রিল, তার মানে কাল কিছু হতে চলেছে, যেটা এই ছবির মতো। এরপরের দৃশ্যে আমরা দেখি উদিন 13 তলায় 1303 রুমে যায় এবং সেখানে দুটি লাশ দেখতে পায়। সে সেই ঘরের জানালা বন্ধ করতে যায়, ঠিক তখনই তার আলো বারবার নিভে যাচ্ছিল। সে খুব ভয় পেয়ে যায়। একসময় দেখা যায় লাশ দুটো তার দিকে তাকিয়ে আছে। তারপর সে যখন বাইরে বের হবে, সে দেখে লাশের উপর পানি ঝরছে। তাই লাশ যখন সরাতে যায়, হঠাৎ মনে হয় লাশ তার দিকে চেয়ে আছে, তাই সে ভয় পেয়ে যায়। পরে কোনো রকমে লাশটাকে সরিয়ে সে চলে যায়। একসময় উদিনকে মেঝেতে শুয়ে থাকতে দেখে দিনী নামের ছেলেটি। সে তাকে সাহায্য করতে বলে। পরে উদিন তাকে সাহায্য করতে তার রুমে যায়। উদিনকে একটি ফুটো দেখিয়ে বলে, ওই পাশের রুমে আমার একটা চামচ পড়ে গেছে, এটা আনতে হবে। আমার পেটের কারণে আমি যেতে পারছি না। তারপর ওদিন সেই দেয়ালের ফুটো দিয়ে সেই পাশে যায় এবং চামচটি নেয়। আসার পথে সে কিছু অ্যালবাম দেখতে পায়। তার মধ্যে থেকে একটা অ্যালবাম সে নিয়ে নেয়। সেখানে সে রামি নামের ছবিও দেখতে পায় এবং ভয় পেয়ে তাড়াতাড়ি বের হয়ে আসে। আর এই রামি নামের রহস্য আমরা শেষের দিকে জানতে পারবো। পরের দৃশ্যে আমরা তারিখে দেখতে পাই সে হঠাৎ করে কোনো ছায়ামূর্তির মতো দেখতে পায়। পরক্ষণে আবার তা উধাও হয়ে যায়। একটু পর ওস্তাদ সেখানে আসে। ওস্তাদ তারির পরিচয় জানতে চায় এবং তাকে আবার নামাজ পড়ার কথা বলে। এদিকে তারি ওস্তাদকে চায়ের অফার করে। ওস্তাদ আরো বলে, শয়তানের ভয়ে নামাজ পড়লে শয়তান নামাজ পড়ার সময় ডিস্টার্ব করে, কিন্তু যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে তাহলে এমন ঘটনা ঘটবে না। এই কথা শুনে তারি নামাজ পড়তে যায়। নামাজ পড়ার এক পর্যায়ে সে তার পিছনে ও পাশে কিছু শয়তানের ছায়ামূর্তির মতো অনুভব করে এবং এক পর্যায়ে সে ভয় পেয়ে নামাজ রেখে চলে আসে। পরের দৃশ্যে আমরা আরির মা, ছোট বোন ও তার বাবার লাশকে দেখতে পাই। আরি ঘর গোছাচ্ছিল। হঠাৎ করে সে কিছু শব্দ শুনতে পায়। সে আলো নিয়ে গিয়ে দেখে তার সেই বন্ধুগুলো ভূত হয়ে তাকে দেখা দিচ্ছে। সে ভয় পেয়ে যখন অন্যদিকে ঘুরে, সে আরেকটি ভূতকে দেখতে পায়। সে দৌড়ে দরজার কাছে যেয়ে তার মাকে ডাকতে থাকে। এদিকে তার মা তাকে ডেকে লিফটের ভিতরে নিয়ে যায়। সেখানে সে আবার তার ভূত হওয়া বান্ধবীদের দেখতে পায়। এতে অনেক ভয় পায় সে। এরপর আমরা দেখি রিনি তার বাবার পকেট থেকে চাবি নিয়ে সেই রহস্যজনক ব্রিফকেসটি নিয়ে রুম থেকে চলে আসে। সে বাইরে এসে ওইসুনিকে দেখতে পায়। এদিকে উদিন, তারই ও সেখানে আসে। তারা কেউ কারো বাসায় যেতে রাজি হয় না, কারণ সব জায়গায় তাদের কাছে অনিরাপদ মনে হচ্ছে। তারপর তারা একটি ঘরে যায় এবং সেখানে যে অ্যালবামগুলো দেখতে থাকে এবং আসল রহস্য বের করার জন্য তারা রহস্যের কিছুটা জানতে পারে এবং অ্যালবামে রামনমের ছবিও দেখতে পায়। সেখানে রামনমের মতো করে উদিনের মা কাপড় পরা শুরু করে
তারপর তারা ব্রিফকেসটি খুলে অবাক হয়ে যায়। তারা দেখে অনেকগুলো কাটা আঙুল। তারপর তারা ভয় পেয়ে সবাই পালাতে শুরু করে। এদিকে উদিন রিনি ও ঐশনুকে বন্দিকে খুঁজতে যায়, আর তারি ও দিনি নিচতলাতে যায়। উদিন, রিনি ও ঐশনু একসময় আরিদের বাসায় এসে দেখে আরির বোন একা বাথরুমে ঢুকছে, কিন্তু তারা সেখানে যেয়ে তাকে আর দেখতে পায় না। এটা দেখে তারা অবাক হয়ে যায় এবং একটি রুমে দেখে আরির মা ফাঁস দিয়ে লটকে আছে। তাই আরো বেশি ভয় পেয়ে তারা সেই রুম থেকে পালিয়ে যায়। তারা বন্দিকে খুঁজতে থাকে, আর ওইদিকে বন্দি কমসে কম ও আরি রহস্য জানার জন্য বিভিন্ন রুমে যায়। একসময় একটি রুমে যে বন্দি তার হারিয়ে যাওয়া ভাইকে দেখতে পায়, সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তারপর সেখানে রিনি ও উদিনও আসে। এদিকে তারি ও দিনি যখন নিচে আসে, তারা দেখে সেখানে পানিতে ভরা, এবং তারি বলে পানিতে বিদ্যুৎও আছে, তাই আমরা যদি এটা পার হতে যাই আমরা শক খাবো। তারপর তারি উপরে চলে যেতে থাকে, আর দিনি ঘুরে দেখে একটা সাদা ড্রেস পরা মেয়ে দাঁড়ানো। সে যে মেয়েটিকে হাত দেয় এটা ভ্যানিশ হয়ে যায় ও কাপড়টা নিচে পড়ে যায়। তারপর কাপড়টি তার মাথায় পেঁচিয়ে ধরে ও সে আবার মেয়েটিকে দেখতে পায়। ফলে ভয় পেয়ে একটি ত্রিশূলের উপর পড়ে যায়, তিনি মারা যায়। তারপর তারিও কিছু সাদা কাফন পরা ভূত দেখতে পায়। একসময় ওস্তাদও ভূত হয়ে তারই দিকে আসে। সে তখন ভয় পেয়ে ময়লা ফেলার গর্তে ঢুকে পড়ে। একটু পর একটা ভূত এসে তার জিভ বের করে দেয় এবং তারই নিচে যেতে যেতে এক সময় মারা যায়। পরের দৃশ্যে আমরা দেখি রিনির বাবা তাদের সামনে এসে বলে, আমি তোমাদের বাঁচাতে এসব করেছি। তারপর তারা ভয়ে পালাতে থাকে। তারা বিভিন্ন দিকে সাদা কাফন পরা ভূতকে দেখতে পায়। এক সময় রিনি দেখে একটা মেঝেতে পড়ে আছে এবং বন্দি উদিনকে আটকে রাখা হয়েছে, আর তাদের ছোট ভাই কিছু শয়তানের সামনে সাংকেতিক কথা বলছে। আমরা দেখতে পাই সাংবাদিক মায়া এসে তাদের উদ্ধার করে, আর ঐশনু রিনির বাইককে সরিয়ে সে সাংকেতিক কথা বলে তাদের সরিয়ে দেয় ও সেখান থেকে পালিয়ে আসে। তারা নিচতলে এসে একটি নৌকায় ওঠে, আর নৌকা দিয়ে যেতে যেতে সাংবাদিক সব ঘটনা খুলে বলে। সে বলে, তোমার বাবা একজন পুলিশ অফিসার ছিল, আর 1955 সালে তোমার বাবা রামিনম এর উপাসনা সম্পর্কে জানতে পারে। তোমার মাকেও সেই উপাসনা যোগ করায় যাতে তোমার মা বাচ্চা হয় ও ভালো গায়িকা হতে পারে। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তোমার বাবাই সকল মৃত্যুর জন্য দায়ী। সে একটা ভুল করেছিল, আর তার মাসুল তাকে দিতে হয়। আর শেষ দৃশ্যে আমরা দেখতে পাই সেই দেয়াল ফুটো রুমে এক দম্পতিকে গান বাজিয়ে নাচতে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করার অনুরোধ রইল।